বেশাতি লিখেছেন শক্তিপদ রাজগুরু। ঘোষবাড়ি আজ জমজমাট। অবশ্য দীনবন্ধু ঘোষের নাম এই অঞ্চলের সবাই জানে। পাতিপুকুর বাজার, ঘোড়ার মাঠ, মাই যশোর রোড, ওদিকে নাগের বাজার, আর এদিকে বেলগাছিয়া তক দিনু ঘোষকে সবাই চিনত। খালের ধারে বিশাল গুদাম। তখন বেলগাছিয়ার খাল ছিল চালু জলপথ। যশোর, খুলনা, পূর্ব বাংলা থেকে বড় বড় মহাজনী নৌকা বোঝাই হয়ে খুলনা, বরিশালের সোনা রঙের আঁশওয়ালা পাট, বস্তা বস্তা বালাম চাল, সুপারি, ধান, গুড়, নানা কিছু মালপত্র আসত আর দিনু ঘোষের গুদামে উঠত। এই দিগরের নাম করা মহাজন। দিনু ঘোষের ব্যবসা তখন রমরমিয়ে চলছে। তখন উত্তর কলকাতার বেলগাছিয়া পার হলেই দেখা যেত জলা, হোগলা বন, মাঝে মাঝে দু একটা বাগান বাড়ি। যশোর রোডের পাশ দিয়ে তখন বসিরহাট যাওয়ার ছোট রেলগাড়ি যেত। ওই রেলগাড়ি ছিল যোগাযোগের পথ। দীনবন্ধু ঘোষ তখন বেলগাছিয়া ছাড়িয়ে একটু আগে যশোর রোডের ওদিকে একটা বাগান বাড়ি কেনেন। বেশ কিছু আম, কাঁঠাল, লিচু গাছও রয়েছে। আশেপাশে দু চারজন বাসিন্দা আছে। দিনু ঘোষ তখন ওই বাড়িটা কিনে চাল পাটের আড়ত করেছিল। সে এখন অতীতের কথা। এখন দীনবন্ধুর ছেলেরাও গত হয়েছে। দুই ছেলে মারা যাওয়ার পর বিষয়পত্র ভাগ হয়ে গিয়েছে। আর বেলগাছিয়ার খাল এখন বন্ধ। পূর্ব বাংলা এখন ভিন্ন রাজ্য, তাই ব্যবসা বাণিজ্যও বন্ধ হয়ে গিয়েছে। তবু দিনু ঘোষের নামটাই রয়েছে মাত্র। ছোট তরফের ভাগে পড়েছিল ওই বাগান বাড়িটা। এখন দিনু ঘোষের 3 নাতি আর 1 নাতনির দখলে ওই বাড়ি। ঘোষ বাড়ির হাঁক ডাক ছোটবাবু নরেন ঘোষ বেঁচে থাকা অবধি ছিল। নরেন বাবু দিনু ঘোষের ছোট ছেলে। দিনু ঘোষ কষ্ট করে ব্যবসা করে সম্পত্তি কিনেছে, আর ছোট ছেলে নরেন ভোগই করেছে কেবল। বাবা মারা যাওয়ার পর ভারত 2 টুকরো হয়ে গেল, বদলে গেল কলকাতার হাল। বড় ছেলে ব্যবসা সামলাবার চেষ্টা করেও পারেনি। ফলে ব্যবসা উঠে গেল। 2 ভাই দুদিকে। নরেন ঘোষ এসব ভাবে না, তার ভাবার দরকারও নেই। ব্যবসা, দোকান, গুদাম বিক্রি করে ভাগে বেশ কিছু টাকা পেয়ে সে পাতিপুকুরের এই বাড়িতে উঠে এসেছে তার ছেলে মেয়েদের নিয়ে। বছরেই এদিকের চেহারাটা বদলে গিয়েছে। দেশ বিভাগের পর পূর্ব বাংলার লক্ষ লক্ষ মানুষ এসে কলকাতার আশেপাশে যে যেখানে পেরেছে বসত গড়েছে। ফলে আশেপাশের সব জায়গার দামও বেড়েছে চড়চড় করে। আর জলা নিচু জমি বুঝিয়ে চারিদিকে বাড়ি আর বাড়ি উঠেছে। যেভাবেই হোক একটু মাথা গোঁজার ঠাঁই চাই। ফলে সারা অঞ্চলে এখন বাড়ি আর মানুষ। নরেন ঘোষ গানের চর্চা নিয়েই থাকে। ক্রমশ বয়স হচ্ছে। কলসির জমা জল গড়াতে গড়াতে তলানিতে এসে ঠেকেছে। ছেলেরা কোনো মতে স্কুল কলেজের গণ্ডি টপকে এবার চাকরির সন্ধানে ঘুরছে। তারাও বুঝেছে তাদের জন্যে পিতৃদেব এমন কিছু রেখে যাবেন না যা দিয়ে সংসার নামক নৌকাটাকে জীবনের স্রোতে তারা বাইতে পারে। বড় ছেলে দীপক
তবু বাবার সংসারে কিছুটা সুদিন দেখেছে। সেই স্কুল পার হয়ে কলেজের বেড়া টপকে এখানে ওখানে চাকরির চেষ্টা করেছে। শেষে কলকাতায় হালে পানি না পেয়ে কোনো এক ভদ্রলোকের দয়ায় রাঁচিতে একটা কারখানাতে চাকরি পেয়েছে। তাই সে কলকাতা ছেড়ে রাঁচিতেই থাকে। দীপকের মেজ ভাই প্রদীপ কোনো মতে বিএ পাশ করে কলকাতার এক সওদাগরি অফিসে কাজ করে। মেয়ে দীপার বিয়ে থা দিয়েছিল নরেনবাবু কোনো মতে কিছু টাকা সংগ্রহ করে। স্ত্রীর গহনাও কিছু গেছে সেই বিয়েতে। কিন্তু বিয়ের 2 বছরের মধ্যেই দীপার স্বামী মারা যায়। বেলেঘাটার শ্বশুর বাড়িতে দীপার থাকার জায়গাও হয়নি, কারণ শ্বশুর শাশুড়ি সকলেই বিশ্বাস করে যে বউয়ের জন্যই মারা গিয়েছে তাদের সন্তান। তাই চোটটা পড়ে দীপার ওপরই। ফলে দীপার আর সেখানে থাকা হয়ে ওঠেনি। এই বাড়িতে বাবা মায়ের কাছেই ফিরে এসেছে দীপা। মেজ ভাই প্রদীপের তখন বিয়ে থা হয়েছে। মিতা এসেছে এই ঘোষ বাড়ির বউ হয়ে। ক্রমশ দেখে মিতা এ বাড়ি সম্বন্ধে মিথ্যা একটা ধারণায় দিয়েছিলেন তার বাবাকে। বেশ বড় বাগান ঘেরা বাড়ি, বনেদি আমলের বাড়ি। গেটে এখন আর দারোয়ান নেই, অতীতে থাকতো, এখন ফাঁকাই পড়ে থাকে। বাগানের ওদিকে বাড়িটা, এখনো তার আভিজাত্য অনেকেরই নজরে পড়ে। সেই বড় বাড়ির বউ হয়ে এসে মিতা দেখেছে এদের সংসারের অবস্থাটা। গাছের আম, নারকেল, কাঁঠাল বিক্রি করে দিন চালাতে হয়। স্বামী প্রদীপের রোজগারে এত বড় সংসার চলে না। বড় ছেলে দীপক এখন রাঁচিতেই ঘর বেঁধেছে। তারও সংসার বড় হয়েছে, ফলে বাবা মাকে টাকাও তেমন পাঠাতে পারে না। ছোট ছেলে প্রবীর স্কুলের গণ্ডিতেই আটকে পড়েছে। বার তিনেক একই ক্লাসে গড়ান দিয়ে এখন পড়া ছেড়ে রেল লাইনের ওদিকে রাতের অন্ধকারে এই এলাকার কিছু উঠতি মাস্তানদের সঙ্গে আড্ডা মারে। তার বাড়ি ফেরার কোনো সময় নেই। কোনোদিন রাতে বের হয়ে যায়, ফেরে মধ্যরাত্রে। এই এলাকার চিতপুর রেল ইয়ার্ডে মাঝে মাঝে ওয়াগন লুট হয়। ট্রাক ট্রাক মাল পাচার হয়ে যায় রাতের অন্ধকারে। মাঝে মাঝে বোমা, গুলি, গোলার শব্দ ওঠে। অন্ধকারে ছায়ামূর্তির দল এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে। পুলিশের ভারী বুটের শব্দ, বাঁশির শব্দ ছাপিয়ে গুলির তীক্ষ্ণ আওয়াজও কানে আসে। মিতা চুপ করে শোনে। প্রদীপ বলে, এই এলাকা এখন ওয়াগন ব্রেকার আর চোরাচালানিদের রাজ্যি হয়ে উঠেছে। দিনের বেলাতেও দেখা যায় লোকাল ট্রেন, দূরপাল্লার নামি দামি ট্রেনগুলোও দাঁড়িয়ে যায় কোনো অদৃশ্য ইঙ্গিতে। লাইনের ধারে দুমদাম করে চালের বস্তা পড়তে থাকে, আর নিচেও লোকজন তৈরি থাকে। দেখতে দেখতে পাহাড় প্রমাণ চালের বস্তা, অন্য জিনিসপত্রও তুলে নিয়ে যায় তারা। আবার ট্রেন ছাড়ে। প্রবীরকে দেখা যায় দামি জিন্স জ্যাকেট পরে পাড়ায় ঘুরতে। একটা লাল রঙের মোটর বাইক হাঁকায়। পাড়ার দোকানদার, বেলগাছিয়ার মাছের আড়তদার, ফোড়েরাও সমীহ করে চলে। ভোটের সময় প্রবীরের সময় থাকে না। এই এলাকার এমএলএ সাহেবের জিপের আগে তার লাল মোটর বাইক এগিয়ে যায়, তাতে দলের পতাকা ওড়ে।
পাড়ার অন্যত্র মিটিংয়ে প্রবীরের দলই শান্তি বজায় রাখার জন্যে মোতায়েন থাকে। প্রবীরের দলের সামনে প্রতিপক্ষের সমর্থকরাও মুখ খুলতে সাহস করে না, কারণ ওদের দু একজন মাতব্বরকে অন্ধকারে ভোজালি চেম্বার দেখিয়ে শাসায় লাশ গিরিয়ে দেব। ওদের মিটিংও হতে পারে না। মুড়ি মুড়কির মতো বোমা বৃষ্টি হয়, দু চারজন জখম হয়। থানা অফিসাররাও কোনো বিশেষ কারণে প্রবীরকে কিছু বলে না। সময় মতো তাদেরই লোক এসে খবর দিয়ে যায়, আর প্রবীরও সরে পড়ে। দীপা দেখছে প্রবীরের এই কাণ্ড। বাড়ির বাইরের ঘরে পাড়ার ওর দলের অনেকেই আসে। ওদিকে এসে এখন বাড়ি করেছে ভূতনাথ সাহা। বাজারে একটা দোকানও কিনেছে। আর ভূতনাথের ছেলে ভবনাথ প্রবীরের বন্ধু। ছেলেটা বেশ চালু। এরই মধ্যে ভবনাথ বাবার দোকান বাড়িয়েছে, আর নেতাকে ধরে রেশনের ডিলারশিপও পেয়েছে। ওই এলাকার একটা চালাঘর জবরদখল করে সেখানে আটা চাকি বসাবার চেষ্টা করছে। তাই সেই নেতার ভোটে ভবনাথও জোর প্রচার চালায়, প্রবীরদের বাড়িতে আসে। প্রবীরকে এখন বাড়িতেও সমীহ করে। নরেন ঘোষের শরীর ভেঙে পড়েছে, হাঁফানির রোগী। টান উঠলে মনে হয় যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যাবে, কিন্তু হয় না। পুঁটি মাছের প্রাণ সামান্য জলেও ছটফট করে বেঁচে থাকার চেষ্টা করে। মেজ ছেলে প্রদীপ মাস গেলে সামান্য মাইনেটাই সংসারে ধরে দেয় মাকে। দীপা এ বাড়ির পোষ্য। সে বলে, মেজদা, দুখানা সাদা খোলের শাড়ি দিবি, সব ছিঁড়ে গেছে। মিতা এই বাড়ির বউ হয়ে এসে দেখছে পদে পদে তাকে বঞ্চনাই সইতে হয়। স্বামীর রোজগারে তার কোনো অধিকার নেই। ওই নরেন ঘোষ আর তার বিধবা মেয়ে সবাই যেন ভাগ বসাবার জন্যে ওত পেতে থাকে। মিতারও নিজের ছেলে মেয়ে হয়েছে। তার ছেলে সুবীর এখন ক্লাস 2-তে পড়ে। মিতার সাধ ছেলে মেয়েকে ভালোভাবে রাখবে, কিন্তু পদে পদে অনুভব করে এখানে থাকলে সে কোনো মতেই সম্ভব নয়। তাই বলে মিতা প্রদীপকে এই বাড়িতে কেন পড়ে আছে? বড়দা কেমন বাইরে শান্তিতে আছে। প্রবীর বলে, কিন্তু বাবা মাকে ছেড়ে, এই সংসার ছেড়ে, বাড়ি ছেড়ে যাই কোথায়? এই বাড়িটাকে সবচেয়ে বেশি ভালো লাগে প্রদীপের ছেলে সুবীরের। ছোট ছেলেটা বাড়ির বাগানে ঘোরে। চারিদিকে এখন ঘিঞ্জি। বাড়ি, দোকান, বস্তি সব যেন জায়গাটাকে ভরিয়ে দিয়েছে। তার মাঝে তাদের পাঁচিল ঘেরা এই সবুজ বাগান শিশু সুবীরের কাছে এক সুন্দর জগৎ বলে মনে হয়। আম গাছে মুকুল আসে, বাতাসে ওঠে মিষ্টি গন্ধ। মৌমাছির গুনগুন শব্দ শোনে সে কান পেতে। কাঁঠালি চাঁপা ফুলের মিষ্টি সুবাস তার কাছে বিচিত্র এক অনুভূতি আনে। সকালে উঠে বাগানে আসে, পাখিদের কলরব ওঠে সেখানে। চাঁপা গাছের হলুদ ফুলের সমারোহ, রঙিন ডানা মেলে ওরা প্রজাপতির দল। সুবীর যেন রূপকথার রাজ্যে হারিয়ে যায়। এই তার জগৎ। এখানে যেন নীলপরীরা ভেসে আসবে, তাকে নিয়ে যাবে কোনো এক স্বপ্ন রাজ্যে। ছোট সুবীর মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে চলে আসে বাগানে। নরেন ঘোষ এতদিন ভুগে ভুগে
হঠাৎ সেদিন হার্ট ফেল করে মারা গেল, যেন বেঁচেই গেল সে। আর নরেনবাবুর স্ত্রী, এ বাড়ির গিন্নিও কমাস পরই জ্বরে পড়ে, বেঘোর জ্বর, হুঁশ নেই। প্রদীপ কি করবে ভেবে পায় না। বাবার কাজের জন্যে বড়দাকে লিখেছিল কিছু টাকা আনতে। বড় ভাই দীপক এসেছিল তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে, কিন্তু টাকার কথায় সে বলে, এ বাড়ির আয় পয় কিছুই নিই না, বাবারও কিছু জমা টাকা ছিল, তার থেকেই শ্রাদ্ধ কর, আমার দেওয়ার মতো অবস্থা নেই। মিতা শোনে কথাগুলো। ছোট ভাই প্রবীর কিছুদিন বেপাত্তা। রেল লাইনের ধারে কে যেন খুন হয়েছিল, সেই ব্যাপারে নাকি পুলিশ প্রবীরকে খুঁজছে। প্রদীপই ধার দেনা করে কোনো মতে ঘোষ বংশের দ্বিতীয় পুরুষের সৎকার শেষ করে। তার কয়েক মাস পরই মা অসুখে পড়ে। দীপাও দেখে সংসারের হাল। প্রবীর বাড়িতে নেই, সেও বোঝে দাদার অবস্থা। তার মনে হয় কিছু করা দরকার। আজকাল মেয়েরাও কাজকর্ম করছে, কিন্তু দীপা লেখাপড়া তেমন শেখেনি। বিয়ে থার পর নিজের সংসারে গিয়েছিল, সেখানেও ঠাঁই হয়নি তার। সব আশা, আশ্বাস, নির্ভরতা হারিয়ে গিয়েছে। বাবা মায়ের ভরসাতেই মেয়েরা বাপের বাড়িতে থাকে। ভাই ভাইয়ের বউরা তাদের মেনে নিতে পারে না, বোঝা বলেই ভাবে। পদে পদে দীপা দেখে ওদের ব্যবহারে সেই ভাবটাই ফুটে উঠছে। ভবনাথ অবশ্য মাঝে মাঝে আসে। প্রবীরের গোপন আস্তানার খবর সেই জানে। ভবনাথ এখন মনে হয় ভালোই আছে। প্রবীর সেই নেতাদের হয়ে গোপনে লড়াই করে। ভোটের সময় দলবল নিয়ে বুথে ভিড় জমায়। ওর দল বুথ দখল করে নেতার ভোটের বাক্স ভরিয়ে দেয়, বাধা দিলে বোমাও ছোড়ে। আর ভবনাথ দাদার দলের হয়ে মিটিং করে, মিছিল করে বেশ গুছিয়ে নিয়েছে। এখন আটা চাকি করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে তেল কলও বসাচ্ছে। দীপা সেদিন ভবনাথকে বলে, মায়ের অসুখ, কিছু টাকা দরকার। বাগানে তখন বৈকাল গড়িয়ে সন্ধ্যা নামছে, পাখিদের কলরব শোনা যায়। দীপা ক্রমশ জেনেছে প্রবীরের বন্ধুদের মধ্যে ভবনাথকেই বিশ্বাস করা যায়। এর আগেও ভবনাথ দীপাকে এটা সেটা এনে দিয়েছে, শাড়িও দেয়। দীপা প্রথমে অনুযোগ করত, এসব কেন আনো? ভবনাথ বলে, দিতে মন চায়, তুমি নেবে না? দীপা চুপ করে যায়। দেখছে ভবনাথই একমাত্র মানুষ যে তার জন্য ভাবে, কিছু করার চেষ্টা করে। প্রথমে দীপার এটা ভাবতেও সংস্কারে বাধ্য, কিন্তু ক্রমশ ভেবেছে দীপা তার কোনো অপরাধ নেই। স্বামী মারা যেতে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হলো, এখানেও আজ তার পাশে কেউ নেই। অথচ তার বাঁচতে হবে, একটা অবলম্বন তো চাই। ভবনাথকেই মনে হয় সেই নির্ভর। দীপা আজও বলে, কি হবে ভব, প্রদীপ আর কত দেবে? ছোটনেরও খবর নেই। ভবনাথের তখন ব্যবসায় কাঁচা পয়সা আসছে, সেও ব্যবসাদার, হিসেব করেই চলে। ভবনাথ বলে, আমি তো আছি। ভবনাথই টাকা দেয়। মিতাও দেখেছে ব্যাপারটা। বাড়ির বাগানে মিতা দেখেছে ভবনাথ আর দীপাকে ঘনিষ্ঠভাবে কথা বলতে। প্রদীপকে বলে মিতা, ছেলেমেয়েরা বড় হচ্ছে,
তারাও এই প্রেমের নাটক দেখছে। তোমার বিধবা বোনকে একটু বুঝে শুনে চলতে বলো, এসব আমার ভালো ঠেকছে না কিন্তু। প্রদীপ সব জানে। দীপা মাঝে মাঝে তাকে গোপনে কিছু টাকা দেয়, আর সেই টাকা কিভাবে কোথা থেকে আসে তাও জানে প্রদীপ। বোনের সম্মান এই ঘোষবাড়ির সম্মানের থেকেও আজ তার কাছে টাকাটাই বড়। তাই সব জেনেও প্রদীপ কিছু বলেনি, বলতে পারেনি। আজও তাই স্ত্রীর কথায় প্রদীপ একেবারে যেন আকাশ থেকে পড়ে। সে বলে, এসব কি বলছো? মিতা বলে, ঠিকই বলছি, সব ব্যাপারটাই আমার চোখে পড়েছে। সাবধান না হলে বিশ্রী কাণ্ড একটা ঘটে যাবে, তখন কিন্তু আর কিছুই করার থাকবে না। প্রদীপ বলে, দেখছি দেখছি। এ সময় প্রবীরও নেই, সারা সংসারের দায় যেন আমারই। মিতা বলে, এখানে থাকলে সব দোষ ঘাড়ে চাপবেই, চলে যেতে পারো না এখান থেকে? কথাটা প্রদীপও ভেবেছে, কিন্তু প্রথমত বাড়িঘর ভাড়া পাওয়াই এখন কঠিন সমস্যা হয়ে উঠেছে। মানুষজনই বেড়েছে, সেই তুলনায় বাড়িঘর তো বাড়েনি। ফলে বাড়িঘরের চাহিদা যত বেড়েছে, ভাড়াও বেড়েছে। তার উপর রয়েছে সেলামি, তার পরিমাণও কম নয়। তাই বাড়ি ভাড়ার কথা ভাবতেও পারে না প্রদীপ। মিতা বলে, তাহলে পড়ে পড়ে মারই খাও। এক ভাই তো দেশান্তরী হয়ে গেছে, অন্যজনের পাত্তা নেই। আর এক বোন শাঁখা সিঁদুর মুছে ঘোমটার নিচে খ্যামটা নাচ শুরু করেছে। ভালো চলছে, যা হোক। প্রদীপের মা ছিল একটা সমস্যা। বাবা আগেই গিয়েছেন, এবার মাও কদিন জ্বরে ভোগবার পর চলে গেল। মা বাবাই সংসারকে কিছুটা বেঁধে রাখে, ভাই বোনদের একটা সুরে বাঁধার চেষ্টা চালায় যত দিন পারা যায়। তারপর নানা কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। এক সংসার তখন 5 সংসারে বিভক্ত হয়ে যায়। প্রদীপও দেখে এবার সে যেন দায় মুক্ত, কিন্তু দীপা রয়েছে। মিতা বুঝেছে ওই বিধবা মেয়েটা এখন তাদেরই বোঝা, আজীবন সেই বোঝা টানতে হবে। তাই তার মনও বিদ্রোহী হয়ে ওঠে, আর সেই ভাবটাও প্রকাশ পায় কথাবার্তায়। প্রদীপের ছেলে সুবীর আর মেয়ে পিয়া অবশ্য এইসবের খবর রাখে না। ছেলে মেয়ে দুটোকে ছোট থেকে দীপাই কোলে পিঠে করে মানুষ করেছে। মিতা সংসারের কাজে ব্যস্ত, তাদের নাওয়ানো খাওয়ানো, স্কুলে নিয়ে যাওয়া, ফিরিয়ে আনা, এসবই করে দীপাই। তার শূন্য জীবনে ওই শিশু দুটোই যেন অবলম্বন। বৌদি ঠারে ঠোরে বলে, হুঁশিয়ার হয়ে থাকতে হবে, বদলোকের অভাব নেই। অর্থাৎ ভবনাথ সম্বন্ধেই মন্তব্যটা করে। কখনো বলে মিতা, একজনের রোজগারে 5 জন আজকাল চলে না, নিজেদেরও হাত পা বের করতে হয়। দীপা বোঝে এসবের অর্থ, তবুও মুখে কিছু বলে না। ধারালো কথার খোঁচাগুলো নীরবে হজম করে। দীপা বাগানে ঘুরে সুবীর পিয়াকে নিয়ে। ছায়ামাখা স্নিগ্ধ পরিবেশ, রোদের তীব্রতা এখানে নেই। বাতাসে ওঠে কাঁঠালি চাপা, বেলফুলের সুবাস, পাখি ডাকা শান্ত জগৎ। গাছের নিচে বসে দীপা কোনোদিন রাজপুত্র তেপান্তরের মাঠের গল্প বলে। শিশু মনের কল্পনায় ফুটে ওঠে পঙ্খিরাজের ছবি। সুবীর বলে, পিসি, রাজপুত্র খুব বড় লোক না?
সে খবরটা দীপাও জানে না। তার চোখে এক রাজপুত্রের ছবি ভেসে ওঠে। সে ওই ভবনাথ। ওই ভবনাথকে কেন্দ্র করে দীপার বঞ্চিত মনও স্বপ্ন দেখে। ছোট ভাই প্রবীর হঠাৎ ফিরে আসে। এখন তার চেহারাতে এসেছে একটা উদ্ধত ভাব। সে দেখেছে জীবনকে নানা পটভূমিকায়, দেখেছে টাকা প্রতিপত্তিটাই বড় কথা। এখন বাড়িতে আসে, তবে আলাদাই থাকে। তার আসা যাওয়াও ঠিক ঠিকানা নেই। কখন খায়, কি খায়, কোথায় যায়, তাও জানা যায় না। দীপা বলে, ছোটদা, কি করিস তুই? কাজকর্ম দেখ না কিছু। প্রবীর অধিককার ঘরে থাকে। দরজাটা বন্ধই থাকে। ওপাশ দিয়ে তার যাতায়াতের পথ। প্রবীর বলে, আমার জন্য কাউকে ভাবতে হবে না, আর আমিও কারোর জন্য ভাবি না। সেসব টাইম আমার নেই। মাঝে মাঝে পাড়ার গোপেশ বাবুর জিপ এখানে আসে। কি সব মালপত্র নামায়, না হয় তুলে নিয়ে চলে যায়। গোপেশ বাবুই এখন এই এলাকার অলিখিত সম্রাট। বড় রাস্তার ওদিকে বিস্তীর্ণ জলা বুঝিয়ে তার হাউজিং কমপ্লেক্স গড়ে উঠছে। ইদানিং এদিকেও ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে যত্রতত্র, আর পড়তে পারছে না। 2.5, 3, 4 লাখ টাকাতেই বিক্রি হয়ে যাচ্ছে শুয়োর খুপড়ির মতো 2 ঘরের ফ্ল্যাট। প্রবীর এখন গোপেশদার কাছের মানুষ, আর এই এলাকার উঠতি মাস্তানদের নিয়ে প্রায়ই ঘোরাফেরা করে। দীপাকে সেদিন প্রবীর বলে, ওই ভবা বেটার সঙ্গে শুনি বেশ মেলামেশা করছিস। দীপা কথা বলে না। ওই উদ্ধত প্রবীরকে সে পাত্তাই দিতে চায় না। প্রবীর বলে, ও বেটা আজকাল ধরনীর দলে মিশছে। গোপেশদা বিশুদাকে লেঙ্গি মারতে গেলে ওকেই ফুটিয়ে দেব। এইসব অন্ধকারের রাজনীতি বোঝে না দীপা। তবু বলে, এই গোপেশদাই কি সাধু? প্রবীর দেখে বোনকে, চটে ওঠে সে গোপেশদার নিন্দায়। বেশ জানে ধরণী বাবুর দল এবার এখানে ক্ষমতায় আসতে চায়। তারা এলে প্রবীরের মাস্তানি তোলা আদায় বন্ধ হয়ে যাবে। তাই প্রবীর ভবনাথকে সহ্য করতে পারে না। প্রবীর বলে, ওই ধরনীর চেয়ে অনেক সৎ, ভবনাথের মতো ধান্দাবাজ নয়। এর কদিন পরই কাণ্ডটা ঘটে যায়। অবশ্য এর প্রস্তুতি চলছিল আগে থেকেই। দীপা সেদিন ভোর রাতে বাড়ি ছেড়ে চলে যায়। বেলা অবধিও ফেরে না। সুবীর পিয়াকে স্কুলে পাঠানো যায় না। দীপা নেই। গেল কোথায় সে? মিতা বলে, দেখ কি সর্বনাশ করে গেল মুখপুরি। বারবার বলেছিলাম সাবধান হও, এবার হলো তো। প্রদীপ প্রবীরকে ডাকে। প্রবীর বেলা অবধি ঘুমোয়, কারণ রাতে তার ফেরার ঠিক নেই। তার বেশিরভাগ কাজ হয় রাতের অন্ধকারে। সেদিন দাদার ডাকে ধড়মড় করে ওঠে। অভ্যাসবশত বালিশের নিচ থেকে চেম্বারটা তুলে নেয়, কারণ সে যে সব কাজ করে শত্রুর অভাব নেই। সে চেম্বারটা তুলে লাফ দিয়ে ওঠে, কে? প্রদীপ ভাইয়ের হাতে অস্ত্রটা দেখে ঘাবড়ে যায়। ভাই সম্বন্ধে তার বেশ কিছু ধারণাই ছিল, কিন্তু সে রিভলভার নিয়ে ঘোরে তা জানতো না। প্রবীর বলে, ওসব রাখ, দীপাকে পাওয়া যাচ্ছে না। সে কি? প্রবীর কি ভেবে বের হয়ে যায়। তার মনে হয় এ ভবনাথেরই কাজ। তাই ওর বাড়িতেই
শটান গিয়ে হাজির হয়, কিন্তু ভবনাথও বাড়িতে নেই। কোথায় যেন বেড়াতে চলে গেছে কাল রাতে। প্রবীর ফেরে, বাড়িতে এসে বলে, ওই বেটার সঙ্গেই কেটেছে, বেটাকে পেলে লাশ গিরিয়ে দিতাম। ক্রমশ প্রবীরও বুঝেছে ধরণীবাবুর দলও তৈরি, তাকেও সাবধান হতে হবে। প্রবীর ভবনাথের ভাইকেই শাসায়, কোথায় ভবা, বল, না হলে ভালো হবে না। পরদিন সন্ধ্যাতে প্রবীরের উপরই প্রথম বোমা পড়েছিল। নেহাত বরাত জোরেই বেঁচে গেছে। প্রবীরের দলের গোপেশ দাও ব্যস্ত ওঠে, বলে, ধরণীদের দেখে নেব। ভয় হয় মিতারও, তাদের বাড়ির সামনেই বোমা পড়েছে। ভীত মিতা বলে, এখান থেকে চলো, যেখানে হোক, এই ডাকাত গুন্ডার রাজ্য থেকে চলো। মেয়েটাও গেছে, একা দুটো বাচ্চাকে নিয়ে পড়ে থাকি এই বনপুরীতে। কথাটা ভাবছে প্রদীপও। এমন দিনে প্রবীরই বলে, এত বড় বাড়ি, বাগান, এসব রাখা যাবে না। বিক্রি করলে ভালো দামই দেবে গোপেশদা। সেই টাকার কিছু দিয়ে বাড়ি না হয় ফ্ল্যাট কিনে, বাকিটা ব্যাংকে রাখলে সুদও আসবে। কথাটা মনে ধরে প্রদীপের। এই ভূতের রাজ্য থেকে অন্যত্রই চলে যাবে সে। সিঁথির দিকে 2 লাখের মধ্যে 2 কামরার ফ্ল্যাট পাওয়া যাবে। গোপেশবাবু ওত পেতেই ছিল। প্রায় 12 বিঘে জায়গায় বাড়ি বাগান, উঁচু জমি, রাস্তার ধারেই। মিতা বলে, সেই ভালো, চলো এখান থেকে। কোন দিন না বোমা গুলিতেই না হয় প্রাণ যাবে। বড় ভাই দীপকও এসেছে রাঁচি থেকে। তার স্ত্রী ছেলের টুকাই বুবাইদেরও এনেছে। শেষবারের মতো পৈতৃক ভিটে এই সবুজ বাগান দেখাতে। প্রবীরও ব্যস্ত, কাগজপত্র করতে হবে। প্রদীপ এর মধ্যে একটা ফ্ল্যাটের জন্য বায়নাও করেছে, তবে ফ্ল্যাট তৈরি হতে দেরি হবে। তাই ওই সিঁথি অঞ্চলে বেশি টাকা কবুল করে 1 তলার 2খানা এঁদো ঘরই নিয়েছে। কল পায়খানাও কমন। মিতা ওই দিয়েই আপাতত চালাতে চায়। বলে, যা করার তাড়াতাড়ি করো, না হলে দীপা ফিরে এলে তাকেও টাকার সমান ভাগ দিতে হবে। তাই ওরা তাড়াতাড়ি লেখাপড়া শেষ করে এখান থেকে চলে যেতে চায়। সুবীর, পিয়া এখন খুব খুশি। বুবাই টুকাইদের সঙ্গে বাগানে ঘোরে। আমগুলো পাকছে। সুবীর বলে, ওটা হিমসাগর, আর লাল মতো ওটা দাদুর হাতে লাগানো গোলাপ খাস, ওইটা বোম্বাই, খুব মিষ্টি। ওদিকে টিয়া পাখির বাসা আছে, আর এই চাঁপা ফুলের গাছ হলুদ ফুলে ভরে যাবে বৃষ্টি পড়লেই। কি মিষ্টি গন্ধ। কোকিল ডাকছে, পিয়া বলে, কি মিষ্টি ডাক। রাতে অনেক পাখি থাকে এখানে, ডিম দেয়। বুবাইকে সুবীর তার স্বপ্ন জগৎ দেখায়। বাগানেই বেলা কেটে যায় তাদের। সেদিন দলিলপত্র হয়ে যায়। যে যার টাকাও বুঝে নিয়েছে। এবার ঘোষবাড়ির আনন্দের হাট ভেঙে যায়। বুবাই টুকাইদের নিয়ে দীপক কলকাতার ঠিকানা চিরকালের জন্য মুছে দিয়ে চলে গেল। আর কোনোদিন এখানে আসবে না সে। তার পরদিন সকালে ট্রাকে মালপত্র উঠছে। সুবীর, পিয়া বাগানে। আমগুলো সব পাড়া হয়ে গিয়েছে, যেন বাগানটাকে কারা লুট করেছে। ছড়িয়ে আছে পাতা, ডাল, একটা ফলও নেই গাছে। তবু কোকিলটা ডাকে। বলে পিয়া,
আমরা এখানে থেকে চলে যাচ্ছি রে। কোকিলটার সঙ্গে আর দেখা হবে না, শালিকগুলোকেও দেখতে পাবি না, দোয়েলের গানও শোনা যাবে না। চাঁপা ফুল ফুটবে, আর বকুল ফুলও কুড়ানো যাবে না। সুবীর ভাবতেই পারে না। সে বলে, ধ্যাত, সিঁথিতে মাসির বাড়ি বেড়াতে যাচ্ছি আমরা, ফিরে আসবো এখানেই। ট্রাকে মাল তোলার পর ওদের নিয়ে বের হয়ে এলো প্রদীপ। মিতা বলে, চলো শিগগির। দীপক চলে গেছে, প্রবীরও নেই। সাত সকালে সেও চলে গেছে দমদমে, তার কোনো বন্ধুর বাড়িতে। এই বাড়ি ছেড়ে শেষজন বের হলো, প্রদীপ ঘোষ, বাড়ির অন্যতম বংশধর। সিঁথির এঁদোগলির মধ্যে এসে মালপত্র বোঝাই করে মিতা এবার নতুন সংসার পাতে। এতদিন পর সে এসেছে নিজের সংসারে। কিন্তু সুবীরের সারা মনে হাহাকার। এই এঁদো অন্ধকার ঘরে সকালের আলো আসে না, আসে না আমের বোল, বাতাবি ফুলের সুবাস, শোনা যায় না কোকিলের ডাক। ঘোরার জায়গাও নেই। কদিন ধরেই যেন কোকিলের ডাক শুনছে। মনে পড়ে পিসির কথা, সেই সবুজ জগতের সুর। বেশ দূর পথই, সুবীর তবু হেঁটে হেঁটেই আসে এখানে, তাদের সেই পুরনো বাড়িতে। কাছে এসে চমকে ওঠে, চোখ ফেটে জল আসে। তাদের বাগানের সব গাছ কেটে ফেলেছে কারা। সেখানে এর মধ্যে বিশাল গর্ত করে লোহার রড দিয়ে ঢালাই হচ্ছে। তাদের পুরনো বাড়িটাও নেই, নেই কোনো সবুজের স্পর্শ। চাঁপা, বকুল, আম গাছ সব সাফ। কোকিলটাকেও আর দেখা যায় না। সুবীরের জীবন থেকে আর সব সুর, বর্ণ, সৌরভ বিদায় নিয়েছে। চোখ দিয়ে জল নামে। সরে আসে ছোট ছেলেটা। তার সব সম্পদকে বিক্রি করে দিয়েছে ওরা।